এখন তারা যে কাজগুলো করবে সেই কাজগুলো এই সরকারের জীবনকে ঝালাফালা করে ফেলবে। সেটা এবার তারেক রহমান সাহেবের সাথে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ওনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই যে আপনি একটু আগে বললেন উনি ওনার মেয়েকে সামনে নিয়ে আসছেন, যেমন আপনি জয়লাভ করেছে, এর মধ্যে একটা সংস্কারের সবচেয়ে বড় সংস্কারটা হচ্ছে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না। তো তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে দলীয় প্রধানের পদ ছাড়তে হবে, আর যদি দলীয় প্রধানের পদ ছাড়তে রেখে দেন তাহলে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হবে। এবং বিএনপি যদি সেই আগের আওয়ামী লীগের কায়দায় বা তাদের পূর্বের জমানাতে তারা যেভাবে দমন পীড়ন চালিয়েছে, তো সেক্ষেত্রে এখন মানুষের মন মানসিকতা এমন পর্যায়ে চলে আসছে, আর বিশ্ববিদ্যালয়ের যেগুলো আছে এক সপ্তাহ বিএনপি দমন পীড়ন করে ক্ষমতায় সুস্থভাবে থাকতে পারবে না। আপনি এক নাসিরুদ্দিন পাটোয়ারির কথা চিন্তা করেন, যদি নির্বাচন আর 15 দিন চলতো, মির্জা আব্বাস আত্মহত্যা করতেন। তাকে যে ভয় দেখানো হয়েছে, আমরা ওনারা অনেক অসহায় ছিল, আমরা মাঠে নেমে এসেছি পড়ার টেবিল থেকে। আমরা তো ওনাদের মুক্তির দাবিতে লড়াই করেছিলি, কিন্তু সেই মানুষগুলা যদি এখন মুক্তি পেয়ে আমাদের উপরে নির্যাতন চালাতে চায় সেটা তো আমরা মেনে নিব না। কারণ আমরা তো বাংলাদেশ চাইছি, বাংলাদেশটা হলো চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস দুর্নীতি মুক্ত হবে। এখন ওনারা যদি এগুলা করে থাকে, ওনাকে আমি বলি ছেড়ে দিতে। উনি যদি ছেড়ে দেয় তাহলে মানসিকভাবে উনি অনেক রিলিফ। সায়দাবাদ, তারপরে গাবতলী, এরপরে মহাখালী, কারওয়ান বাজার, এই এলাকাগুলো কৌশলগতভাবে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় এবং শত কোটি টাকার চাঁদা লেনদেন হয়। তো এই জায়গাগুলোতে জামাতের লোকজন সংসদ সদস্য হয়ে গেছে। এখন তারা যদি এই অঞ্চলগুলোতে চাঁদাবাজি বন্ধ করে দেয় তাহলে রাতারাতি তাদের সুনাম ছড়িয়ে পড়বে, মধুর মতো, আতরের মতো, গোলাপের মতো চারিদিকে তাদের সুগন্ধ ছড়িয়ে পড়বে। তারা বলবে, লোকজন বলবে যে না, এরা সত্যিকার অর্থে জান্নাতের পাখি, এরা টিয়া পাখি, ময়না পাখি, আমরা আগামী দিনে এদেরকেই চাই। এই হলো অবস্থা। নির্বাচনের পরে 6 মাস যাবে আমাদের এই পুরাতন কাসন্দি ঘাটতে, যেটা আমরা 1.5 বছর ধরে ঘাটছি, সংস্কার সংস্কার সংস্কার। এখন নির্বাচনের কারণে ওই আলাপ কিন্তু নাই, কিন্তু নির্বাচনটা হওয়ার পর যেই পার্লামেন্ট গঠিত হবে সেই তখন পার্লামেন্ট বলবে যে এখন ওগুলা যে স্বাক্ষর করছিল এগুলো এখন পার্লামেন্টে রেটিফাই করো। এনসিপি যদি বিএনপির সাথে যেত তাহলে এনসিপির অবস্থা তো রাশেদের মতো বিলীন হয়ে যেত। বরং এনসিপি আজকে জামাতে ইসলামে এসে জামাতে ইসলামের সাথে থেকে তারা তাদের শাপলাকলি এই প্রথম একটা প্রতীক নিয়ে একটা রাজনৈতিক দল, অনেকে তাকে কিংস পার্টি বানাতে চেয়েছিল, কিন্তু তারা প্রমাণ করে দিল এই ভোটের মাধ্যমে। আপনি আরেকটা জিনিস বলতে, মির্জা আব্বাসের মতো জায়ান্ট পলিটিশিয়ান, হি ইজ এ জায়ান্ট পলিটিশিয়ান, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তার খালি ঘাম ছুটান তাকে হেরে দিয়েছে। বাংলাদেশের ক্ষমতায় না যাওয়াতে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। বাংলাদেশের বা জাতির কি কি উপকার হলো সেটা বলি। প্রথমত, জামাত নেতৃত্বাধীন জোট যদি ক্ষমতায় যেত তাহলে ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিরোধী যে শক্তি রয়েছে তারা ভয়ঙ্করভাবে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব এটাকে হুমকির সম্মুখীন করে রাখত এবং নানানভাবে এ দেশটাকে পৃথিবীর কাছে উগ্রবাদী, সন্ত্রাসবাদী এবং চরমপন্থী হিসেবে অ্যাড্রেস করে মানুষের কাছে একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করত। দ্বিতীয়ত, বাংলাদেশ যে মানুষের যে মনন বা মানুষের যে চর্চা, সেই প্র্যাকটিক্যাল দিক থেকে এখনো পর্যন্ত ইসলামপন্থী দলের জন্য উপযুক্ত নয়। সুতরাং বাংলাদেশ আরও কিছুটা সময় পেল, বাংলাদেশের মানুষ আরও ভালোভাবে ইসলামী রাজনীতি, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার যে আকাঙ্ক্ষা সেটা কতটুকু বাস্তব, সেই সব কিছু হিসাব নিকেশ করে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় পেল। তৃতীয়ত, বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত নারীদের প্রতি অনেক বেশি আমার ধারণা স্টেরিওটাইপ চিন্তাভাবনা রয়েছে দেশের সাধারণ মানুষের, এবং সেটার অনেক রিফ্লেকশন আমরা দেখতে পেয়েছি যে এবারে বাংলাদেশে জামাতকে অনেক মানুষ ভোট দিতে চেয়েছে যেন নারীরা বাহিরে ওপেনলি বের হতে না পারে। গ্রামগঞ্জে সাধারণত যে সকল পরিবারগুলো কনজারভেটিভ, যে সকল মানুষেরা কনজারভেটিভ, এবং একেবারে প্রান্তিক মানুষদের মধ্যেও আপনি এই ধরনের চিন্তাভাবনা পাবেন যে জামাত ক্ষমতায় আসলে নারীদেরকে ঘরে রাখবে, সেজন্য তারা ভোট দিয়েছে। সো এই যে একটা মানসিকতা, এটা থেকে মানুষ বেরিয়ে আসবে এবং বাংলাদেশ জামাত ইসলামীও নারীদের জন্য পর্যাপ্ত পরিমাণে তাদের যে নারীদের জন্য তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে ভালোবাসা, তাদের যে সাপোর্ট, সেটাকেও দেখানোর সুযোগ পাবে। জামাত থেকে হয়তো নারী প্রার্থীও ভবিষ্যতে আসতে পারবে, যেহেতু মানে এই মুহূর্তে জামাত নারী প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত ছিল না।
সো এটাও মানে জাতিগতভাবে একটা উপকার হলো অনেক বড়। আর জামায়াতের কি কি উপকার হলো সেটা বলি। জামাত বিরোধী দলে তার যে লম্বা সময়ের অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর সুযোগ পাবে। দ্বিতীয়ত, জামাত নিজেকে আরো বেশি পরিমাণে প্রস্তুত করতে পারবে এই দেশ, এই মাটি, এই মানুষের জন্য। কারণ গত 1 বছর 1.5 বছর শুধুমাত্র জামাত সুযোগ পেয়েছে তার কথাগুলোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো সেই দিক থেকে জামাত নিজেকে প্রস্তুত করে নিতে পারবে। তৃতীয়ত, জামাতের মধ্যে, জামাতের কর্মীদের মধ্যে বা জামাতের সাধারণ মানুষদের মধ্যে ক্ষমতা কেন্দ্রিক যে বোঝাপড়া, অন্তত পক্ষে প্রধান বিরোধী দল হয়ে ক্ষমতার কাছাকাছি থাকার ফলে সেই বোঝাপড়াটা তৈরি হবে। রাজনীতি কিভাবে কাজ করে, রাজনৈতিক পরিপক্কতা আসবে। বিশেষ করে আমরা গত কিছুদিন ধরে দেখতে পেয়েছি যে নির্বাচনে জামাত হয়তো সাধারণ মানুষকে অনেকটাই কাছে টানতে পেরেছে, কিন্তু রাজনীতির যে খেলা সেই খেলায় জামাত এখনো পাক্কা প্লেয়ার হয়ে উঠতে পারেনি। এটাও অনেক সময় আমরা হয়তো এইভাবে বলি যে এত ভালো মানুষের বা এত চ্যারিটেবল মাইন্ডের দল, যে তাদের পক্ষে রাজনীতির এই খেলায় জেতাটা খুব কঠিন। কিন্তু অন্তত 5 বছর বিরোধী দলে থেকে সে হয়তো নিজেকে এইভাবে প্রস্তুত করে নিতে পারবে। সর্বোপরি আমি এটাকে পজিটিভলি দেখি, এবং আমরা সাধারণভাবেই, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তারা হয়তো এটাকে অনেকটাই আমরা বিশ্বাস করতে পারছি না, কিন্তু সাধারণত যারা মাঠে ময়দানে ছিলেন তারা অনেকেই জানেন যে জামাতের যে প্রস্তুতি ছিল এটা আসলে প্রধান বিরোধী দল হওয়ার মতো প্রস্তুতি। ক্ষমতায় যাওয়ার জন্য প্রচেষ্টা ছিল, তারা চেষ্টা করেছে, তারা তাদের পলিসিগুলো নির্ধারণ করেছে, তারা তাদের কর্মী, তাদের সমর্থক, তাদের সবাইকে একটা আশা দেখিয়েছে। তবে সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে যারা জামাতকে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনার কারণে যারা নিজেদেরকে আর গুপ্ত রাখতে পারেননি, যারা নিজেদেরকে প্রকাশিত করে দিয়েছেন, যারা নিজেদের যে সমর্থন জামাতের জন্য তারা যেভাবে নিজেদেরকে খুলে দিয়েছেন, তাদের জীবনটা হয়তো কিছুটা হুমকির সম্মুখীন হবে যদি বাংলাদেশে নতুন যে সরকার আসবে তারা ফ্যাসিস্ট হয়ে না ওঠেন। তবেই শুধুমাত্র এই মানুষগুলো নিরাপদ থাকবে। কিন্তু যদি এই সরকার আবার ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং এই সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করে, এবং খুব একটা সম্ভাবনা রয়েছে তাদের তৃণমূলে বা মাঝারি গোছের যে নেতারা রয়েছেন তাদের যে অসহিষ্ণুতা, তাদের যে ভাঙচুর করার মানসিকতা, তাদের যে নারীর প্রতি সহিংসতা, তাদের যে বিভিন্ন জায়গায় মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলার যে প্রচেষ্টা, এগুলোর কারণে সেই গ্রুপটা বিপদে পড়বে, যেই গ্রুপটা এতদিন জামাত হিসেবে নিজেকে প্রকাশিত করেনি অনেকটা বছর, কিন্তু গত 1 বছর তার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করেছে, তাদের মধ্যে একটা সম্ভাবনার। এবার তারেক রহমান সাহেবের সাথে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ওনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই যে আপনি একটু আগে বললেন উনি ওনার মেয়েকে সামনে নিয়ে আসছেন। যেমন আপনি জয়লাভ করেছে, এর মধ্যে একটা সংস্কারের সবচেয়ে বড় সংস্কারটা হচ্ছে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না। তো তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে দলীয় প্রধানের পদ ছাড়তে হবে, আর যদি দলীয় প্রধানের পদ ছাড়তে রেখে দেন তাহলে প্রধানমন্ত্রী পদ ছাড়তে হবে। ধরে নিচ্ছি উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, যদি প্রধানমন্ত্রী হয় তাহলে ওনার জন্য বড় চ্যালেঞ্জ হবে দলীয় প্রধানের পদটা ওনাকে ছেড়ে দিতে হবে, ওনার মেয়েকে দিতে হবে অথবা ওনার স্ত্রীকে দিতে হবে, যদি পরিবারতন্ত্রটাকে উনি বজায় রাখে। আর যদি মনে করেন না আমি পরিবারতন্ত্র থেকে একটু বেরোয় আসি, আমি যারা দক্ষ তাদেরকে নিয়ে আসবো, তাহলে এটা ভিন্ন হতে পারে। কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আরেকটা বড় তারেক রহমান সাহেবের বড় একটা চ্যালেঞ্জ হবে, সেটি হচ্ছে আপনি যে স্ট্রাকচার রাজনীতি এতদিন পর্যন্ত ওনাদের যে বিরোধী দলগুলো ছিল, আপনি দেখেছেন বিরোধী দলটা একটু ভিন্ন রকম। আমি এটা শেষ করে দিচ্ছি। বিরোধী দলগুলো যেমন আওয়ামী লীগ বিরোধী দল ছিল, আওয়ামী লীগের রাজনীতি আর বিএনপির রাজনীতি অনেকটা প্যাটার্নগত কিন্তু মানে কাছাকাছি। আপনি চাঁদাবাজির বিষয়গুলো, টেন্ডারবাজির বিষয়গুলো, আওয়ামী লীগ কিন্তু এগুলো অপরাধ ধরতো না, কারণ তারা মনে হতো আমি নিজেরাই করি, তো সুতরাং এটা অপরাধ না। কিন্তু এবারের যে তাদের যে বিরোধী দল, এই বিরোধী দল কিন্তু এটাকে নিয়ে বারবার প্রতিবাদ করবে। এমন প্রতিবাদ করতে গিয়ে কিন্তু 1.5 বছর তারেক রহমান সাহেব 10,000কে বহিষ্কার করেছে। তার মানে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে ওনার জন্য। যখন প্রতিবাদ আসবে, মিডিয়াতে আসবে, তখন তারেক রহমান সাহেব কি দেশ পরিচালনা করবেন নাকি ওনার এই যে জনশক্তি এদেরকে কন্ট্রোল করবেন? এই যে একটা বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা ওনাকে এখন থেকে মোকাবিলা করছি। বিএনপির সবচেয়ে বড় শক্তি ছিল বেগম জিয়া, যে দেশীয় নেতৃত্বে পরিণত হয়েছে, তার বড় মাধ্যম ছিল উনি আধিপত্যবাদ বিরোধী ছিল, এই জন্যই কিন্তু দেশীয় নেতৃত্বে পরিণত হয়েছে। তো সুতরাং এবার সরকার তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী হচ্ছেন, উনি যদি আধিপত্যবাদের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করেন, তাহলে কিন্তু উনি যে এই যে এর আগে যে ওনার মাঝ যত জনপ্রিয় ছিলেন, উনি কিন্তু সেই জনপ্রিয়তাটা ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন। নিঃসন্দেহে তার জন্য চ্যালেঞ্জ। আমি একটু ছোট্ট করে নাহিম ইসলাম খান আপনাকে আগে একটা বিষয় চিন্তা করছেন, যে রাষ্ট্রপতি আগে 2 জন শপথ করাইছে,
তো দুইজনের 1.5 বছরের বেশি ঠিক থাকছে না। এখন একজনটা করাইছে, দিছে করে ঘুম হারাম কইরা, মানে হেতেন আল্লাহ আল্লাহ করবো যে আমি নি কয়দিন টিকতারি। হতে পারে জামাতের ভবিষ্যৎ কৌশল হলো যে তারা সংসদের প্রধান বিরোধী দল হতে চলেছে। রাইট, এখন তারা যে কাজগুলো করবে সেই কাজগুলো হলো এই সরকারের জীবনকে ঝালাফালা করে ফেলবে সেটা সংসদের ভিতরে বাইরে সব জায়গায়। সব জায়গাতে। তারা প্রথমত 2001 থেকে 2006 সন পর্যন্ত বিএনপি সরকারের যত দুর্নীতি অনিয়ম আছে এইগুলোকে বাজাতে থাকবে। তো সেটা তো ওই মন্ত্রিসভায় তো জামাত ইসলামের দুইজন শীর্ষ নেতা তারা বলবে ছিলেন। যে আমরা সেখানে ছিলাম কিন্তু আমরা তো এই কাজ করিনি। কারণ গত 17 মাসে বিএনপি যে কাজগুলো করেছে, মামলা করেছে, মোকদ্দমা করেছে, চাঁদাবাজি করেছে, মাঠ ঘাট সব কিছু দখল করেছে, এটা তো এখন এগুলো জামাতের জন্য ছেড়ে দেবে না, এগুলো তো চলতে থাকবে। এগুলো আবার আওয়ামী লীগের ডেকে এনে ফেরত দেবে না। তো এই কাজগুলো তারা করতে থাকবে এবং এই কাজগুলো যখন করতে থাকবে তখন সংসদের ভিতরে বাইরে তারা এগুলো নিয়ে আওয়াজ তুলবে, প্রচণ্ডভাবে আওয়াজ তুলবে। দ্বিতীয়ত হলো যে তারা সরকারের যে এই মুহূর্তে পাহাড় সম কতগুলো সমস্যা আগামীতে দেখা দেবে, যেমন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, আনএমপ্লয়মেন্ট রয়েছে, বিদ্যুতের সমস্যা জনগণের রয়েছে, প্রচুর হিউজ প্রত্যাশা। তো এই জায়গাগুলোতে তারা কথা বলবে, তাদের মতো করে কথা বলবে। এবং যেহেতু তাদের এখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো এখন পর্যন্ত তাদের দখলে, তাদের ছাত্র সংগঠন জনপ্রিয়, তো ওখানে ছাত্রদল যত বেশি তাফালিং করবে, যত বেশি শক্তিমত্তা দেখাবে, তত বেশি শিবির জনপ্রিয় হয়ে পড়বে। ফলে এই যে তারা যে জায়গাটাতে শুরু করলো 68, তারা এই 68টিকে খুব রাতারাতি গিয়ে যদি 168 মানে 168 করে ফেলতে পারে পরবর্তী নির্বাচনে, এটা অবাক হওয়ার কিছু থাকবে না। তো কিন্তু যদি এমনও কেউ বলে থাকেন যেটা হলো জামাত যদি বেশি এই যে বিএনপি সরকারকে বেশি সংসদের বাইরে সংসদের ভিতরে বেশি ঝালাপালা করতে চায়, বেশি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়, তাহলে বিএনপি নিজেই আওয়ামী লীগকে ইনভাইট করবে কিনা, যেটা রাজনীতিতে আবার তারা সক্রিয় হওয়ার জন্য। না, সেটা মানে জামাত বরং আওয়ামী লীগ ইনভাইট করবে মূল ব্যাপার বিএনপির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এবং আগামীতে একসময় তো তারা এই আন্দোলন করেও ছিল 94, 95, আমি আজ 96। থেকে 17 মাস আগে যেটা বলেছি যে সামনে যে নির্বাচনের সমীকরণ আসছে, সেই সমীকরণের মধ্যে যারা সরকার গঠন করবে তাদের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হবে না, আর যারা বিরোধী দলে থাকবে তাদের সঙ্গে বন্ধুত্ব হবে। এখন এখানে যদি বিএনপি বিরোধী দলে থাকতো তাহলে আওয়ামী লীগের সঙ্গে তাদের বন্ধুত্ব হতো, আর এখন জামাতের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হয়ে যাবে, অটোমেটিক বন্ধুত্ব হয়ে যাবে। এবং সেই দুইটো শক্তি যখন রাজপথে কাজ করবে, একসঙ্গে কাজ করবে, তো সেক্ষেত্রে বিএনপির জন্য এটা খুব অস্বস্তিকর হয়ে যাবে। ইনকিলাব মঞ্চ বলে কোনো মঞ্চ নেই। আমরা কি দেখছি তাহলে? এটা একটা নাম, যেমন গণজাগরণ মঞ্চ বলে আসলে কোনো মঞ্চ ছিল না। এটি সাধারণ মানুষের একটা ক্ষোভের জায়গা থেকে কিছু মানুষ এক জায়গায় হয়েছিল, পরবর্তীতে ক্যাডার ভিত্তিক পলিটিক্যাল ফোর্স আওয়ামী লীগ সেটাকে করায়ত্ত করে তার নিজের লোক বসিয়ে এটা নাম দিয়েছিল গণজাগরণ মঞ্চ। এবং ইন দ্য নেম অফ গণজাগরণ মঞ্চ তারা অনেক ইনজাস্টিস করেছে সমাজে। ওই সময় আমি গণজাগরণ মঞ্চের বিরোধী হিসেবেও কথা বলেছি। আজকে যাদের জন্য কথা বলেছি তারা আমাকে সবচেয়ে বড় মানে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে তকমা দেয়, কারণ আমি বলছি যে ইনকিলাব মঞ্চ বলে কোনো কিছু নেই। ইনকিলাব মঞ্চটা ঠিক গণজাগরণ মঞ্চ যেমন আওয়ামী লীগ রাজনৈতিক ক্যাডার ফোর্স এটাকে দখল করে তাদের মতাদর্শ বাস্তবায়ন করার জন্য গণজাগরণের নাম দিয়ে যে অনাচার করেছে, আজকে জামায়াত ইসলাম এবং এই ডানপন্থী রাজনীতি ধর্মের নামে যারা ফ্যাসিবাদ তৈরি করতে চায় তারা ক্যাডার ভিত্তিক পলিটিক্স, তারা ওই যে সমান নাম দিয়ে ইনকিলাব মঞ্চ নাম দিয়ে তারা তাদের দলের বাইরে ব্যানারে যেগুলো করতে পারছে না সেগুলো সব ইনকিলাব মঞ্চ দিয়ে করতে। কিন্তু আপনি এদের প্রত্যেকের জামা খুলে দেখেন, চশমা খুলে দেখেন, এদের প্রত্যেকের ভিতরে জামাত শিবির। আমি খুব সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট। আমি খুব মোটামুটি না, বাংলাদেশের ইতিহাসে 40% ভোট বাংলাদেশ জামাত ইসলাম পাইছে, এবং এই 40% নিয়ে কোনো পক্ষ কেউ কোনো বলতে পারতেছে না যে এই 40% জালিয়াতির মাধ্যমে অবটেন হয়েছে, কোনো কিছুর মাধ্যমে অবটেন হয়েছে। শরীফ ওসমান হাদী রাষ্ট্রের প্রযোজনায় নির্মিত একটি চরিত্র, যেই চরিত্র হচ্ছে আমি শেষ করি যেই চরিত্র হচ্ছে আগামী দিনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যারাই আসবে তাদের রাষ্ট্র ব্যবস্থাকে, সরকার ব্যবস্থাকে পরবর্তী বিপ্লব এর নামে ফেলে দেওয়ার যেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, সেই ক্ষেত্রে দারুণভাবে বিনিয়োগকৃত একটি মূলধনের নাম শরীফ ওসমান হাদী এবং ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান হাদী বেঁচে থাকার আগে ইনকিলাব মঞ্চ
তার অস্তিত্বই ছিল গুটি কয়েক 10, 15, 20 জনের মধ্যে। আজকে এইটা 2000, 5000, 5 লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটিও একটি বিনিয়োগ, রাজনৈতিক বিনিয়োগ। সেটা বিনিয়োগটা হয়েছে সরকারের মধ্যকার যারা এই যে ইসলামিক বিপ্লবের জন্য ক্রীড়ানক হিসেবে কাজ করছে, তারা পরিকল্পিতভাবে ডক্টর ইউনূসকে ব্যবহার করেছে, তাকে কাল্ট বানানোর জন্য জামায়াতে ইসলাম রাজনৈতিকভাবে চেষ্টা করেছে। এবং আজকে যা কিছু হচ্ছে ইনকিলাব মঞ্চের নামে, এই শরীফ ওসমান হাদি বেঁচে থাকলে এটাকে বলতে হতো তাদের নামে আল্লাহ লানত। জামাত তো হাইবারনেশনে ছিল অনেকদিন, তাদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। তাদের টপ ব্রাস নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে তো ফাঁসির দড়িতে ঝুলাই দেওয়া হয়েছে। তারপরেও যে জামাত উঠে দাঁড়াতে পেরেছে, একটা প্রচণ্ড রকমের মানে ইচ্ছা, সক্ষমতা এবং এক ধরনের ইনডক্ট্রিনেশন। কাজ না করলে তো এরকম হতো না।